টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসী যুগে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বিশ্বের নানা প্রান্তে কোটি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু তারা নিজের দেশকে নিয়ে স্বপ্ন দেখেন, ভাবেন। তাদের এই ভাবনা এবং স্বপ্নকে নিয়ে আমাদের অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দেন, তাদের মধ্য থেকে উদীয়মান তরুণ দুই নেতৃত্ব। আমার সাথে আছেন ফ্রান্স যুবদলের সম্মানিত সভাপতি আহমেদ মালেক, আরো আছেন ফ্রান্স আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জনাব আজিজুর রহমান। আপনাদের আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রবাসীরা সবসময় দেশের জন্য চিন্তায় থাকি। যখনই কোনো ইতিবাচক কোনো জিনিস ঘটে তখন আমরা যেমন আনন্দে আহ্লাদিত হই, ঠিক তেমনি কোনো ধরনের দুশ্চিন্তার কারণ হলে আমরাও দুশ্চিন্তাগ্রস্ত হই, এটা স্বাভাবিক। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগই বলা যায়, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করা, বিশেষত হাওর এলাকায় তারা নানাভাবে তাদের জমির ফসল যেমন নষ্ট হয়ে গেছে, তেমনি হাওরের যে মৎস্য সম্পদ নানাভাবে বিপর্যয়ের অবস্থায় পড়েছে। তো একজন প্রবাসী হিসাবে আপনারা কি মনে করেন? আমি যদি আজিজ ভাই আপনাকে ব্যাপারে শুরু করতে বলি, আপনি কি বলবেন? ধন্যবাদ শামসুল আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পুরো টিমকে ইউরো বাংলা টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চলে আমরা বসবাস করি, এবং দুর্যোগের সাথেই আমরা বসবাস করি। আমাদের বাংলাদেশের মানুষ দুর্যোগের সাথে বসবাস করেই আজ পর্যন্ত এই পর্যন্ত আমরা এসেছি। তো আমাদের এই যে কিছুদিন আগে যে বন্যাটা হয়ে গেল, এটা ছিল অকাল বন্যা। এটা পাহাড়ি ঢলের মাধ্যমে সুনামগঞ্জের সহ বৃহত্তর সিলেটের প্রায় 142টি অঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হয়, এবং বন্যার পানিতে প্লাবিত হওয়ার সাথে সাথে বড় ফসল জমিগুলি যে ফসল ছিল সেগুলো তলিয়ে যায়, এবং কৃষকরা সেই ফসল তুলতে পারেনি। সাথে সাথে এখানে অ্যামোনিয়া গ্যাস জাতীয় কিছু একটা হয়েছে সম্ভবত আমাদের ধানটা একদম যে অবস্থায় ওই ধানটা পানির নিচে তুলে গেছে, যাওয়ার পরে একটা প্রথম ধরছে, তার থেকে এক ধরনের গ্যাস তৈরি হয়। সেটাই অ্যামোনিয়া গ্যাস সম্ভবত। আমি 2-3 রিপোর্ট দেখছি যে এটা অ্যামোনিয়া গ্যাস, এটা রাসায়নিক কোনো ইয়ে না। ওইটা এই কারণে আমাদের মৎস্য সম্পদের কিছু ক্ষতি হয়েছে, এবং কিছু হাঁস মুরগি জাতীয় সম্পদ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা থেকে উত্তরণের জন্য সরকার কিছু প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি পরিবারকে 30 কেজি চাল এবং 500 টাকা করে নগদ অর্থ দেওয়ার সহায়তা দেওয়ার চিন্তা করেছেন, এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং আগামী 30 তারিখ জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যাবেন, এবং তিনি প্রত্যক্ষ করবেন সুনামগঞ্জের এই হাওর অঞ্চলের মানুষের জীবনযাপন গুলা কিভাবে তারা কষ্ট করছে। আমি যদি আপনাকে একটু থামিয়ে বলি, এই যে কিন্তু অনেক একটা সমালোচনা তৈরি হয়েছে, সবাই কিন্তু একটু নির্দিষ্ট গোষ্ঠী নাকি আপনার এই ধরনের যে সরকারি প্রণোদনা পাচ্ছে, যারা হাওরের, আমি যদি নির্দিষ্ট করে বলি তাহিরপুর, হাওর এর বাইরে যারা আছে অনেক প্রত্যন্ত এলাকায়, তারা কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে তারা সরকারের এই প্রণোদনা বা এই যে স্বল্প মূল্যে যে আপনার ধান চাল বা গম পাওয়ার, এটা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়টা কি বলেন? না, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দেখতে পেরেছি, তবে এটা বাস্তব ক্ষেত্রে এটা এরকম না। হয়তো 2-1 জায়গায় ব্যতিক্রম হতে পারে। এটা আমি সরকারের পক্ষের হিসাবে এতটুকুই বলতে পারবো না যে সবকিছুই সুলভানা ভালোভাবে হচ্ছে, তবে 2-1 জায়গায় ব্যতিক্রম হচ্ছে। এবং সাথে সাথে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন, স্থানীয় প্রশাসন রয়েছে, সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে এখানে দল মত নির্বিশেষে বন্যায় কিন্তু শুধু আওয়ামী লীগের ক্ষতি করে নাই, শুধু বিএনপি ক্ষতি করে নাই, প্রত্যেকটি মানুষের ক্ষতি করেছে। এবং এই বন্যার যারা ক্ষতিগ্রস্ত তাদের সবার একটা তালিকা করা হচ্ছে, এবং তালিকার মাধ্যমে এইগুলা দেওয়া হবে। আপনারা জানেন এর পূর্বে 10 টাকা মূল্যের যে ব্যাংকের কার্ড করে দেওয়া হয়েছিল কৃষকদের, সবাই পেয়েছে। কিন্তু এবারও এরকম ব্যতিক্রম হতে পারে, যেহেতু এইগুলা নিয়ে আপনারা সংবাদ কর্মী যারা আছেন, আপনারা এগুলো নিয়ে প্রস্তুত হচ্ছেন। এই ব্যাপারে আমাদের জননেত্রী শেখ হাসিনা পদক্ষেপ নেবেন, আমার বিশ্বাস এটি। আচ্ছা, আমি যদি মালিক ভাই আপনার কাছে আসি, বিএনপির একটা রাজনৈতিক দল হিসাবে যারা জনগণের প্রতিনিধিত্ব করেছেন এবং এখনো করেন নানাভাবে তারা, তো তারা কি মনে করেন কোন ধরনের ভূমিকা পালন করা এখানে আছে, অথবা আপনি সামগ্রিক বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন?
ধন্যবাদ জনাব শামসুল ভাই। আজকে ধন্যবাদ জানাই ইউরো বাংলা টেলিভিশনের আজকে প্রবাসীর চোখে বাংলাদেশ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো সুন্দর প্রশ্ন, একদম সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আপনি। তো আমার ভাই যেটা বলেছেন সেখানে, যে এখানে যে বরাদ্দের কথা তিনি যেটা বললেন, 30 কেজি করে চাল যেটা বরাদ্দ করা হয়েছে, অথচ আজকের পত্রিকা তিনি যদি দেখেন সেখানে কিন্তু অভিযোগ উঠছে এলাকাবাসীর। তারা বলছে যে এখানে যে পর্যাপ্ত, যেটা আজকে 15 টাকার দরে যে চাল দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে দলীয়করণ করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে এখানে কারা আওয়ামী লীগ করে, বিশেষত সেই ধরনের লোক চিহ্নিত করে এটা বন্টন করা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো, এখানে একটা দুর্যোগপূর্ণ এলাকা, এবং আজকে এই যে সুশাসনের জন্য নাগরিক সুজন যেটা তাদের যে আজকের যে সংবাদ সম্মেলন যেটা, সেটা যদি আপনি দেখেন, সেখানে দেখবেন তারা অভিযোগ করেছেন যে এই অঞ্চলগুলোকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করার জন্য। কিন্তু এখানে সরকারের একজন সচিব ইতিমধ্যে বলেছেন যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তখনই ঘোষণা করা হয় যখন ওই কোনো এলাকার অর্ধেক লোক মারা যায়। এটা একটা হাস্যকর ব্যাপার। অথচ সুজনের প্রধান যিনি বদিউল আলম মজুমদার, হাফিজ আহমদ মজুমদার সম্ভবত, বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যে তিনিও কাজ করেছেন এই যে আপনার বন্যা মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে তিনিও ছিলেন। বলছেন যে এই ধরনের তো আমাদের কিছু জানা নাই। এখন যেখানে বিশিষ্ট জনেরা দাবি করছেন যে এই এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার জন্য, এবং বিরোধী দলীয়, আপনারা জানেন আমাদের বর্তমান মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন পূর্বে এখানে গিয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণের অভাব এবং ওইখানে সুষ্ঠুভাবে বন্টনের যে সেটাও কিন্তু ওই যে আওয়ামী লীগের লোকজনের কারণে কিন্তু সেটা সুষ্ঠুভাবে হচ্ছে না বলে তিনি অভিযোগ করছেন। বিএনপির অবশ্যই বিএনপি দলীয়ভাবে সেখানে কিন্তু অবস্থান করছেন, বাট বিএনপির যে দলীয়, এখন আপনি জানেন যে বিএনপি দলীয়ভাবে কোনো কিছু ভালো করতে গেলেও সেখানে কিন্তু উল্টোটা করা হচ্ছে, এবং প্রচারণার মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে এখানে উল্টোটা নিউজ দেওয়া হচ্ছে। অথচ বিএনপির লোকজন কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু তারা নিবেদিত প্রাণ এবং কাজ করে যাচ্ছে। আজকে আমি একটা খবর দেখেছি, বিএনপি তারা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে তাদের ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। তো আমরা যেহেতু প্রবাসী থাকি, আমরা দেখি প্রবাসে যে কোনো এই ধরনের কোনো দুর্যোগপূর্ণ অবস্থা বা যে কোনো জাতীয় দুর্যোগে বিরোধী দল, সরকারি দল সহ সব মানুষ একই কাতারে এসে দাঁড়ায়। তো একজন প্রবাসী হিসাবে আপনি কি মনে করেন আজিজ ভাই, যে সরকার, বিরোধী দল, সরকারি দল সবাই যদি অন্তত এই সমস্ত জায়গায় এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থা বা কোনো বিশেষ ক্ষেত্রে ঐক্যমত্যের দরকার আছে কিনা, আপনি কি মনে করেন যে বিএনপিকে এক টেবিলে ডাকা বা অন্যান্য রাজনৈতিক দলকে যে আমরা আমাদের বিপর্যয়ের সময় আমরা যেন রাজনীতি বলে কাজ করি, আপনি কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে কি, একটি এলাকায় বন্যা হয়েছে, সেখানে কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে সেই সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করা। এখানে দল হিসাবে বিএনপি তাদের ব্যক্তিগত কর্মসূচি দিতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু সরকারি কোনো প্রপোজাল বা কোনো কিছু দিতে হলে সরকারে সেটা দেবে। কিন্তু আপনি চাচ্ছেন যে জাতীয় ঐক্যমত, আমাদের অনেক বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত নেই, এটা নিয়ে জাতীয় ঐক্যমতের প্রয়োজন আমি মনে করি না আছে। আমি যে এই দেশের ধরেন, আপনি যে ফ্রান্সে বসবাস করছেন, ফ্রান্সে তো যে কোনো একটা ইস্যু যখন আসে তখনই দেখা যায় সরকার, বিরোধী দল সবকে সরকারের পক্ষ থেকে ডাকা হয়। তো এটা তো আমাদের জন্য বড় একটা বিপর্যয়। যেমন এই যে এই ঘটনা ঘটছে হাওড়ে, কিন্তু দীর্ঘদিন থেকে এই ধরনের হাওড়ের মানুষের যে দুইটা বিষয়, দান এবং আপনার বাস, দুইটাই চলে গেছে, অর্থাৎ তারা নিঃস্ব হয়ে গেছে। তো এটাকে একটা বৃহৎ অঞ্চলের জন্য বিপর্যয় বলা যায়। তো সেক্ষেত্রে কি আমাদের ন্যূনতম একটা সুযোগ নেই, অন্তত পক্ষে ধরেন এই অবস্থায় যে আপনারা আসেন, আমরা দুইটি দল দুইটি মেরুতে অবস্থান করছি। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, দুটি দল দুটি মেরুতে আমরা অবস্থান করছি। এখানে সরকার চেষ্টা করতেছে এলাকার মানুষের যে বিপর্যয় এসেছে সেই বিপর্যয় থেকে কাটিয়ে ওঠানোর জন্য। এখানে বিএনপি কে ডেকে নিয়ে আসা হলো, অন্যান্য দলকে ডেকে নিয়ে আসা হলো, কিন্তু তার পূর্বে এই বিএনপি আমার ভাই একটু আগে অনেক সমালোচনা করে ফেলেছেন। উনি চাইলে তো বলতে পারেন যে আসেন আমরা একসাথে কাজ করি, ওনারা তো এগিয়ে আসার চেষ্টা করতেছেন না। এখন আপনারা কেন আমাদের উপর এই বার্তা দিয়ে দিচ্ছেন যে আমরাই ডেকে নিয়ে আসবো? যেহেতু সরকার দল, সেটা বলতে পারেন আপনারা, সরকার দল হিসাবে আমাদের দায়িত্ব একটু বেশি, ঠিক আছে, কিন্তু এখানে প্রত্যেকটি ব্যাপারে একটি
অসত্য বক্তব্য উপস্থাপন করে আমাদের দলের বিরুদ্ধে, তাই আমরা কোনো সময় এক টেবিলে বসতে পারি না। আমরা দুই দল দুই মেরুতে অবস্থান করছি। এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমার বর্তমান সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, জননেত্রী শেখ হাসিনা 30 তারিখ যাবেন, ওই দিনই উনি হয়তো আরো যে সমস্যাগুলো আছে, আমি আশা করবো বিএনপি যারা করেন তারা আপনাদের প্রপোজাল দেন, আপনারা কি চাচ্ছেন যে সরকার কি কি করতে পারে, আপনারা প্রপোজাল দেন, সেইগুলো সরকার গ্রহণ করতে পারে। ভালো যেগুলো আছে দেখেন আরিফ ভাই, আপনি যেটা বলছেন যে বিএনপি এগিয়ে আসে না, কিন্তু এটা ঠিক না। কিন্তু আপনি দেখেন অতীতে যতগুলো বিপর্যয় ঘটেছে বাংলাদেশে, যেমন আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা জানেন নিশ্চয়ই, এই যে সেনা বিদ্রোহ যেটা, ওই যে পিলখানা যেটা হয়েছিল, তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়ার কি ভূমিকা ছিল সেটা আপনারা জানেন। তেনারা কিন্তু আহ্বান করেছেন যে আমরা সকলে বসি, আমরা ঐক্যমতের মধ্যে একটা সিদ্ধান্তে যাই এবং এই দুর্যোগময় মুহূর্তে কি করা যায়। তারপরে আপনার রানা প্লাজার যে ট্র্যাজেডি যেটা হয়েছে, তারপরে পরবর্তীতে আপনার কি বলেন এই যে বর্তমানে জঙ্গি নিয়ে যে জিনিস হয়েছে, এই সমস্ত ব্যাপারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সবসময় সরকারকে তথা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদের সামনে তিনি যখনই বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, তিনি কিন্তু এই আহ্বানই জানিয়েছেন যে আসুন আমরা সকলে বসে এই ব্যাপারে একটা আলোচনা করি। বাট সরকার কিন্তু সেটাতে, সরকারের কোনো টনক নড়েনি বা সরকার সেটাতে কোনো কর্ণপাত করেনি। এটা কিন্তু প্রমাণিত সত্য। ভাই হয়তো বলে গেছেন, আমাদের ইতিহাস আছে, আমরা কিন্তু আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় আমি বলি, এক মিনিট, যেটা সেটা হচ্ছে মনে করেন এই যে হাওরের যে বিষয়টা, আমি যদি একটি বিষয় আপনাকে প্রশ্ন করি যে অতীতেও কিন্তু বন্যা হয়েছে হাওরে, আপনারা জানেন, বাট বর্তমান সিচুয়েশন এবং অতীতের সিচুয়েশন কিন্তু ভিন্ন। কিভাবে ভিন্ন একটু যদি বিশ্লেষণ করি, সেখানে এখন দেখেন যে পরিস্থিতি, যেমন কিছুদিন আগে ইদানিংকালে বাংলাদেশ থেকে যারা ভ্রমণ করে এসেছেন তাদের বক্তব্য হলো যে সেই হাওরের ইয়ের সাথে এই যে বন্যা বা পচা যেটা, সেটা একটা দুর্গন্ধ আসছে এবং সেটা কিছু কিছু বিশেষজ্ঞ যারা এ নিয়ে কাজ করেন তারা কিন্তু বিভিন্ন বিশ্লেষণ ইতিমধ্যে করেছেন যে এই বিষয়টা কি। কারণ যেখানে আপনি একটা বিষয় দেখেন, যেখানে ধান যেগুলা, এগুলা বন্যার পানিতে যদি এগুলা পচন ধরে, সেখানে কিছু মাছের খাদ্যতে পরিণত হয় সেটা। বাট এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে এই ধান পচন, এটাতে মাছ বা হাঁস মুরগি যেটাই মুখ দিচ্ছে সেটা মরে যাচ্ছে। এর কারণটা আমরা না এই বিশেষজ্ঞদের মধ্যে ধরেন কোন কোন বিশেষজ্ঞ এইভাবে বলতেছেন, কোন আমরা যেহেতু প্রবাসী আছি, আমরা আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে বিষয়টা কি বা কেন আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জনগণের সাথে, যেহেতু আমরা রাজনীতি করি জনগণের জন্য, সেই হিসেবে জনগণের স্বার্থে এই জিনিসটা ফাইন্ড আউট করা দরকার কিনা, এটা সেটাই আসলে আমি বলছি যে এখন যদি এই দেখেন, এক মিনিট আজিজ ভাই, এখানে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে কিছু কিছু বিশেষজ্ঞ এই যে মাছ মরণ বা মুরগি বা এই যে হাঁস মুরগি মারা যাচ্ছে যেটা, এই বিষয়ে একটা রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টটা কিন্তু প্রধানমন্ত্রী সন্তুষ্ট না, কিন্তু ওনার উচিত যে এটা মরছে বা এই যে একটা রিপোর্ট আসছে এটা কিভাবে বা কি খতিয়ে দেয়। উনি কিন্তু সুপ্লাস যাচ্ছে, মানে আণবিক শক্তি কমিশনের মাধ্যমে যে রিপোর্টটা, প্রাথমিক একটা রিপোর্ট দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে। আমি যেটা বলেছি, আমিও একজন বিশেষজ্ঞের রেফারেন্স দিয়ে বলতেছি, ওটা অ্যামোনিয়া গ্যাস হয়েছে, এটা পানিতে হয়। যারা মৎস্য চাষ করেন তারা জানেন, পানি বদ্ধ থাকা অবস্থায় এখানে যদি নোংরা কিছু থাকে তাহলে ওইটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। এটা অনেক লম্বাই হিস্টোরি। ভাই যে রানা প্লাজা, ওই যে পিলখানার ঘটনা ঘটছে, এগুলা তো আমরা আসলে প্রবাসী থেকে আমরা চাই আমরা এগুলা নিয়ে আমাদের আলোচনার উদ্দেশ্য ওইটা না। আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রবাসী হিসাবে আমরা আমাদের হৃদয় কাঁধে যখন কোনো বিপর্যয় তৈরি হয় এবং আমরা প্রবাস থেকে কি বলতে চাই, এইটাই আমার জানাতে চাই। আচ্ছা, আমরা এই ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা আশা করব অন্তত মানবিক দিকগুলাতে আমাদের সর্বমহল যেন একযুগে কাজ করতে পারে প্রবাসী হিসাবে। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ইদানিং দেখা যাচ্ছে আমাদের টাকার কিছুটা অবমূল্যায়ন হচ্ছে। হয়তো অর্থনীতিবিদরা নির্দিষ্টভাবে বলতে পারবেন কোন কারণে হচ্ছে। আমাদের প্রবাসীদের মধ্যে এক ধরনের এটা নিয়ে খানাগুসা হচ্ছে অনেক সময়, যে বাংলাদেশে সরকারি কর্মচারীদের যে বেতন বৃদ্ধি হচ্ছে, সে সাথে প্রবাসী নির্ভর পরিবারগুলো কিন্তু যাতে যেন টাকার যখন অবমূল্যায়ন হচ্ছে না বা টাকার মান দিন দিন টাকা শক্তিশালী হওয়ার কারণে আপনার প্রবাসী নির্ভর পরিবারগুলো কিছুটা হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে একজন প্রবাসী হিসাবে আপনি কি মনে করেন, এই সরকারের কি এদিকে একটু নজর দেওয়া উচিত যে টাকার মান একটা সমন্বয়ের ভিত্তিতে একটু অবমূল্যায়ন করা যায় কিনা, আপনি কি মনে করেন? এটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, বিশ্ব অর্থনৈতিক মন্দা অবস্থা
বিপরীতে বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত অবস্থানে রয়েছে। কারণ এই টাকা আমার মনে হয় না কিছু আবার নতুন করে আপাতত না করা উচিত, যেহেতু আমাদের মুদ্রা শুধু বাংলাদেশের অর্থনীতির উপর নির্ভর করে না, এটা বিদেশি অন্যান্য দেশের মুদ্রার সাথেও নির্ভর করে। সেই হিসাবে হয়তো সরকার কিছু একটা ব্যবস্থা নিতে পারে, এ ব্যাপারে আমার তেমন ধারণা নাই। তবে আমিও একজন প্রবাসী হিসাবে আমাদের আসলে আয় যেটা আমরা যা আর্ন করি সেটা দিয়ে আমাদের দেশের পরিবারকে যে টাকাগুলো দিয়ে আমাদের তো অন্য কোনো সোর্স নেই বাংলাদেশে ইনকাম করে, যে বাংলাদেশের যারা কাজ করতেছে এখন তাদের ইনকাম অনেক আমাদের থেকে আরো বেশি, অনেক সোর্স আছে তাদের ইনকামে। সো আমার মনে হয় কিছু একটা করার দরকার, তবে এই মুহূর্তে না, আর হয়তো কিছুদিন পরে আরো একটু অবজার্ভ করে অর্থাৎ সরকারের এই বিষয়টা একটু যদি নজরে আসে তাহলে হ্যাঁ, সুবিধা হয়। একই প্রসঙ্গে যদি মালিক ভাই কিছু বলেন। এটা ঠিক আছে, একটা সময়যোগী প্রশ্ন করেছেন, কারণ আমরা প্রবাসে যারা আছি আমাদের যে রেমিটেন্সটা এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব রাখে, বিস্তার করে। তো সেই হিসেবে আমি যদি বলি যে আপনি দেখেন চায়নার দিকে, চায়নাতে কিন্তু যখনই কারেন্সিটা তাদের যে বিদেশি যারা বিদেশের বাইরে যারা আছে তাদের দেশের যে অর্থনীতি যেটা সেটা কিন্তু তারা বিদেশের সাথে অ্যাডজাস্ট করে নেয়। তারা এক্ষেত্রে কি করে, ওই যে আমরা বাহিরে প্রবাসী যারা আছি আমাদের উৎসাহ থাকে দেশে যাতে বেশি করে ইনভেস্ট করি। কিন্তু যখনই দেখবো যে এখন আপনি দেখেন 2009-10 সাল যদি দেখেন তখন কিন্তু আমাদের মুদ্রার যে ছিল যে রেট যেটা ছিল, যে হার ছিল, সে বিনিময় হারটা সেটা কিন্তু এখন অনেক নিচে। সেই হিসেবে আমরা যেটা ইনকাম করি সেই ইনকাম অনুযায়ী বাংলাদেশে কিন্তু ওই যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, সেই হিসেবে আমাদের কিন্তু অনেকটা হলেও আমরা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলেছি। আমি মনে করি এদিকে অবশ্যই সরকারের যে কেউ আসুক, এখানে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক, আমি মনে করি এদিকে অবশ্যই সুনজর দেওয়া দরকার। যেহেতু প্রবাসী ও এখন বাংলাদেশি একটা বড় অংশ প্রবাসী, এটা হয়তো আজ থেকে 10 বছর 15 বছর আগে এই অবস্থা ছিল, কিন্তু বর্তমানে বিশাল একটা অংশ প্রবাসী। তো প্রবাসীদেরকে যদি বিনিয়োগে আকৃষ্ট করা যায় তাহলে হয়তো, হ্যাঁ আমরা অনেকেই অপরিপক্ক অর্থনৈতিক বিষয়টা জানি না, কিন্তু স্বাভাবিক চুকে আমরা যেটা দেখি প্রবাসীদের হয়তো বিনিয়োগে আকৃষ্ট করার জন্য যদি এভাবে টাকার অবমূল্যায়ন বা একটা নির্দিষ্ট মানে নিয়ে আসা যায় যাতে প্রবাসীরা উৎসাহিত হন, আমরা আশা করব সরকার এদিকে একটু মনোযোগী হবেন অথবা এই বিষয়টা দেখবেন। তো আরেকটা বিষয় যদি আমরা বলি, প্রবাসে আমরা যারা অবস্থান করি তারা কিন্তু অনেক সময় এই দেশগুলার যে উন্নত ব্যবস্থা বা ব্যবস্থাপনা দেখে আফসোস করি অনেক সময় যে আমাদের দেশে যদি এইভাবে ব্যবস্থাপনা হয়, তো বাংলাদেশের আর্থসামাজিক খাতে বা আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের কি কোনো কিছু করার আছে? আপনারা যারা প্রবাসে থাকেন তারা যে অভিজ্ঞতা অর্জন করেন তা কি ধরেন বাংলাদেশে একটা অ্যাপ্লাই করা কি সম্ভব বা কোনো সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই সুযোগ আছে, এবং আপনারা জানেন আমাদের নতুন প্রজন্ম যারা দেশের বাইরে বিভিন্ন দেশে তারা জন্মগ্রহণ করেছে, এখানে বিল্ডাপ হচ্ছে, বড় হচ্ছে, আমার সন্তানরা বড় হচ্ছে, হয়তো তারা এক সময় বাংলাদেশে যাবে, যাওয়ার পরে দেখবে যে বাংলাদেশের পরিবেশটা আর আমার যেখানে সে ছিল সেখানে তা তো ডিফারেন্ট, তখন তার হয়তো মন ভেঙে যেতে পারে। তারপরেও আমরা বলছি কিছু কিছু জায়গায় আমাদের শিক্ষার যে প্রসার হচ্ছে, শিক্ষার প্রসারের সাথে সাথে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনারও কিছু প্রসার করতেছে। এখন গ্রামের স্কুলগুলোতেও থেকে শুরু করে শহর জেলা পর্যায়ে বা শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত গুরুত্ব দিয়ে শিক্ষাকে যদি আমরা অগ্রাধিকার দিই এবং শিক্ষাই পারে একটি জাতিকে সমৃদ্ধ এবং সুন্দর জাতি হিসেবে করে। এই ফ্রান্সের যে ইতিহাস, আগের যে ইতিহাসগুলো আছে, ফরাসি বিপ্লবের ইতিহাসের পূর্বে আপনারা দেখেন এই ফ্রান্সের অবস্থা আমাদের করুণ ছিল। আমরা তো 40 বছরে অনেক এগিয়েছি, হয়তো আমাদের আগামী প্রজন্ম যারা আছে, আমাদের সন্তানরা যাবে। আপনি জানেন আমার বাচ্চারা এই দেশে যখন আসছে, সে চকলেট খাওয়ার পরে চকলেটের খোসাটা একটু ডাস্টবিনে নির্দিষ্ট স্থানে পেলে, কিন্তু আমি আমার ফ্যামিলির অনেকেই আমরা বাংলাদেশে সেটা করি না। সেক্ষেত্রে হয়তো আমাদের সন্তানরা যখন বাংলাদেশে যাবে তাদের দেখে আমাদের দেশের যে সন্তানরা আছে তারাও এই আচরণ প্র্যাকটিস করতে পারে। এবং ভবিষ্যতে আমার মনে হয় শিক্ষা যেহেতু শুরু হয়েছে, আজকে তো ইন্টারনেটের যুগ, সারা পৃথিবী মানুষের হাতের মুঠে, তারা এর থেকে উদ্বুদ্ধ হতে পারে এবং বাংলাদেশ এগিয়ে যাবে, আমার বিশ্বাস করছি এগিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের যারা দেশ পরিচালনা করেন তাদের কি এ বিষয়ে কিছু করার আছে, যে আপনারা প্রবাসীরা আপনাদের কোনো একটা বিশেষ উদ্যোগ নিতে পারে কিনা, বা কোনোভাবে যাতে প্রবাসীরা তাদের ইতিবাচক অভিজ্ঞতাগুলা শেয়ার করতে পারে, এরকম কিছু করতে পারে কিনা? অবশ্যই উদ্যোগ নিতে পারে। আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি
আমরা প্রবাসী যারা আছে বিভিন্ন সেক্টরে কাজ করতেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম করতে পারে, এবং বিশেষ করে যে প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলগুলো আছে সেখানে আমাদের বাচ্চা যারা আছে এখান থেকে ভ্যাকেন্সি যায়, ওদেরকে নিয়ে স্কুলগুলো পরিদর্শন করে এবং ওই দেশের আমাদের দেশের বাচ্চাদের সাথে এই দেশের বাচ্চাগুলোর সাথে কমিউনিকেশন করা যায়, তারা কিভাবে ক্লাস করে, তারা কিভাবে এতে দুইটা লাভ হবে, ওরাও এখানকার পরিস্থিতি সম্পর্কে ওদের অবগত করতে পারলো, আবার আমাদের বাচ্চারা যারা এখানে বড় হচ্ছে তারাও বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পারলো। একটা সেটাই আমার মনে হয় ভালো হবে এবং সরকারের সাথে উদ্যোগ নিতে পারে। একই বিষয়ে যদি আপনাকে বলি, আপনার কি কিছু যোগ করার আছে? আমি অবশ্যই আছে আমার সঞ্জুর ভাই, যেটা এখানে দেখেন আমরা কিন্তু এখন বিশাল একটা অংশ কিন্তু প্রবাসে থাকি। এর মধ্যে আপনি যদি ব্রিটেনের দিকে থাকান, সেখানে কিন্তু আমাদের 4th জেনারেশন, বাট তারা কিন্তু প্রত্যেকেই জানে, অনেকের কিন্তু জন্মের পরেও বাংলাদেশে যায়নি, কিন্তু সবাই জানে যে আমার বাবা বা আমার দাদা পূর্বপুরুষরা বাংলাদেশী, এবং বাংলাদেশ একটা দেশ আছে এবং ওইখানেই আমাদের সবাই ছিল, এই জিনিসটা তাদের মাথায় আছে। বাট প্রথমে এদেরকে যদি আমরা উৎসাহ করতে হয়, অবশ্যই এখানে সরকারের ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমত সেখানে সিকিউরিটির অভাব, আমি যেটা মনে করি। যেমন এখন এই বর্তমান পরিস্থিতি যেটা বাংলাদেশে, আমরা যারা আছি, আমরা হয়তো বেশি দিন না প্রবাসে, বাট এরপরেও আমরা মনে করি যে এখানের পরিবেশ পরিস্থিতি দেখে এখন আমরা অনেকটা শিখেছি, বা আমাদের যে একটা অভ্যাস যেটা হয়েছে সেটা আমরা বাংলাদেশে মনে করি সেই সিকিউর নাই আমাদের। তাই আমি সবচেয়ে বড় যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি। আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের সিকিউরিটি, আমি যে ইনভেস্টমেন্ট করব, সেটার ইনভেস্টমেন্টের আমার গ্যারান্টি থাকতে হবে। মনে করেন এখানে আমি একটা বিশাল একটা অঙ্ক যদি ইনভেস্টমেন্ট করতে যাই, সেখানে বিদ্যুতের সমস্যা আছে, তারপরে আপনার এখানে মনে করেন এই যে দুর্নীতি আছে। তো এই জিনিসগুলোর দিকে আগে আমার মনে হয় সরকার, যেই সরকারে আসুক, নজর দিতে হবে। তখন যদি সিকিউরিটি বা সবকিছু যদি ঠিক থাকে, বিদেশিরা বা যারা আমাদের জেনারেশন আছে তারা প্রবাসীদের আস্থার জায়গা তৈরি করতে হবে বলে যারাই দেশ পরিচালনা করবেন, তারা যাতে প্রবাসীদের জন্য আস্থার জায়গা তৈরি করেন। অনুষ্ঠানে আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা দেখছিলেন আমাদের প্রবাসী যুগ বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠান দেখতে লগ ইন করেন www.eurobangla.tv এবং আমাদেরকে লিখতে পারেন আমাদের ইমেইলে আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।